জাঙ্কুক তখনও এক হাতে শক্ত করে চেপে ধরে আছে। তীর উপর জাঙ্কুকের পা আঁকড়ে ফ্লোরে বসে তীব্র অপমানে হু করে শব্দ করে কেঁদে দেয়। টি জাঙ্কুকের পা জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক জায়গা থেকে নড়লো না, আয়না থেকে টেনে তুললো। জাঙ্কুকের দাদি জিমিনা জংসুকের মা হাজারি করে এগিয়ে আসলো থেকে ধরতে। রাগান্বিত জাঙ্কুকের আগে 16 কলা পূর্ণ হলো। দাদি আঝারি করে তেকে ধরার আগে দ্বিতীয়বারের মতো ঘরের মধ্যে ঠাস করে শব্দ হলো। এতে পুরো ঘর যেন থমকে গেল লিসাকে ফ্লোরে উপর হয়ে পড়ে থাকতে দেখে। জাঙ্কুকের হাতে কঠিন থাপ্পড়ে লিসার মাথা ঘুরে উঠলো। তখনই ঝাপসা চোখে থ মেরে বসে রইল কয়েক সেকেন্ড। ঠোঁট দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়লো। শব্দ করে কেঁদে উঠলো সে। জিসুমের অবস্থা দেখে তৎক্ষণাৎ চিৎকার করে জাপটে জড়িয়ে ধরলো তাকে। জাঙ্কুককে কেউ কিছু বলবে তার আগে জাঙ্কুকের হিংস্রতা প্রকাশ পেল ভাঙচুরে। জাঙ্কুক রাগে হিতায়িত জ্ঞান হারিয়ে ফেলেছে। লাথি মেরে উল্টো করে ফেলে দেয় আয়ুর হাতে রাখা ট্রেটি। পর মুহূর্তে আয়ুর হাজবেন্ড মানে জংসুককে ডাকতে শুরু করে। জাঙ্কুকের চিৎকারের উত্তাপে জঙ্কার তুললো খানবাড়ির দেয়ালে দেয়ালে। প্রতিটা জিনিস যেন জাঙ্কুকের চিৎকারের কণ্ঠে কম্পিত হলো। উপস্থিত সবাই ভয়ার্ত মুখে থ মেরে দাঁড়িয়ে আছে। জংসুক জাঙ্কুকের গর্জনের চিৎকারে বাহির থেকে উত্তেজনা দৌড়ে আসলো ড্রয়িং রুমে। জংসুকের পেছন পেছন সুগা হানসুজুন ইয়োনো আর ঘংইও খান দৌড়ে আসলো উত্তেজনায়। কি হয়েছে ভাই, ডেকেছো আমাকে? জংসুকের কথা শেষ করার আগে জাঙ্কুক বগল থাবা বসালো জংসুকের শার্টের কলারে। দু হাতে জংসুকের কলার চেপে মুখোমুখি টেনে আনলো। হিংস্রতা প্রকাশ করলো। তোর বউকে সামলা জংসুক, নয়তো আমাকে সামলানো তোর দায় হয়ে যাবে। জাঙ্কুকের হিংস্রতায় সুগা হানসুজুন এগিয়ে আসলো জাঙ্কুকের দিকে বাধা দিতে। দুপাশ থেকে দুজন জাঙ্কুককে আঁকড়ে ধরলো। তখনই ভেতর থেকে নামজুনও বাইরে আসলো। ভাই ভাই কি হয়েছে তোমার? প্লিজ শান্ত হও তুমি। বাবা তুমি এদিকে আসো তো, ভাইয়াকে একটু বুঝাও না। নামজুন তখনও জায়গায় দাঁড়িয়ে আছে। মূলত তিনি বুঝতে পারছেন এখানে কিছু একটা হয়েছে যার জন্য জাঙ্কুক এতটা হাইপার হয়ে গেছে। তিনি জাঙ্কুককে না থামিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল। ভাই তুমি শান্ত হও, কি হয়েছে আমায় বলো। আয়ু কোনো বেয়াদবি করেছে? আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে মারার সাহস তোর বউ কোত্থেকে পায়? জাঙ্কুক ওরা দুই বোন হয়, আয়ু থেকে মারতেই পারে। এত বোন হবে নিজের বাড়িতে, আমার বাড়িতে সে শুধুই আমার বউ, অন্য কারো বোন নয়। আমার সামনে আমার বউকে থাপ্পড় দেওয়া মানে সে থাপ্পড়টা আমার বউকে মারা, আর বউকে মেরেছে মানে আমাকে মেরেছে। আমি আমার বিয়ের জন্য কাউকে কৈফিয়ত দিতে আসিনি, আর না সম্মতি নিতে চেয়েছিলাম। আমার বিয়ে নিয়ে কারো ইন্টারফিয়ারেন্স সহ্য করব না আমি, এটাই লাস্ট বার দাদি। এরপর কেউ আমার বউ বা আমার সম্পর্কের দিকে আঙুল তুললে আমি কাউকে ছাড় দেব না দাদি। আর সেটা যদি তুমি তোমার আত্মীয়দেরকেও বুঝিয়ে দিও, আর বিষয়টা যদি আমার বোঝাতে হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। নামজুন এতক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলো। জাঙ্কুকের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠায় বলে, জাঙ্কুক শান্ত হও বাবা, আমি দেখছি বিষয়টা, তুমি ভেতরে যাও। এরপর নামজুন জিহোকে উদ্দেশ্য করে বলে, জিহো তোর ছেলের বউকে নিয়ে ঘরে যা, মেয়েটা কাছে, ওকে ফ্রেশ করা। ইয়োনা তুমি জাঙ্কুকের বউকে নিয়ে তোমার ঘরে যাও। মা তুমি এদিকে লিসা আর জিসুকে নিয়ে তোমার ঘরে চলে যাও। বাকিরা সবাই আপনারা যারা যারা আছেন চলে যান। এই বিষয়টা আপাতত এখানেই শেষ। আমি আমার ছেলের বিয়ে সম্পর্কে আরো আগে থেকেই জানতাম। আমাদের পারিবারিক ম্যাটার ছিল বলে সবার সামনে এই বিষয়ে কোনো কথা বলতে চাইনি আমি। কিন্তু এর মানে এই না যে আপনারা আমার ছেলের বউর দিকে আঙুল তুলবেন, সেই রাইট আমি কাউকে দেইনি। আমার ছেলের বউ এই খান বাড়ির ইজ্জত, আমাদের বাড়ির ইজ্জতে আঘাত হানলে আমি নামজুন খান অবশ্যই চুপ থাকবো না। আপনারা এখন যার যার রুমে যান প্লিজ। নামজুন খানের কথায় জিসু কিছু বলতে চাইলো। নামজুন খান হাত তুলে থামিয়ে দেয়। এর মানে তিনি এই মুহূর্তে কারো কোনো কথা শুনতে ইচ্ছুক নয়। ড্রয়িং রুমের সবাই যে যার রুমের দিকে যেতে লাগলো। তার আগে জাঙ্কুক রেগে মেগে খান বাড়ির ড্রয়িং রুম ত্যাগ করলো। বাইরের দিকে যেতে যেতে জাঙ্কুকের পেছন পেছন সুগা হানসুজুন ইয়োনো দৌড়ালো। ওদিকে জংসুক বোকার মতো তাকিয়ে রইল আয়ুর দিকে। আয়ু কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। আয়ুকে নিয়ে তার শাশুড়ি রুমের দিকে যেতে চাইলে জংসুকও তার পেছন পেছন গেল। মুহূর্তেই পুরো ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেল। নামজুন খান ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 10:27 বাজে। 11টার ভিতরে আলোচনা সভায় উপস্থিত থাকতে হবে ওনার জাঙ্কুককে নিয়ে। গম্ভীর নামজুন খান ভারী নিঃশ্বাস ফেলে তিনিও ভেতর দিকে হাঁটলো। গাড়িতে উঠতে বসতে বসতে ইয়োনোকে কল লাগালো। হ্যালো ইয়োনো, জাঙ্কুককে বলো 11টার ভিতরে সবাই উপস্থিত থাকতে হবে তাকে। দীর্ঘ সময় ধরে কান্নার কারণে চোখ মুখ ফুলে উঠেছে আয়ুর। তার পাশে জাঙ্কুক চুপ করে বসে আছে নিরুপায় হয়ে। বউকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার এই মুহূর্তে জানা নেই। আয়ুর অঝরে কান্না একটা সময় ফোপানোতে পৌঁছালো। তারপর বারবার কল করলো জেহবকে। রাগ অপমান কষ্ট সংমিশ্রণে যখন তুঙ্গে, তখনই ওপাশ থেকে জেহব কলটা রিসিভ করে নেয়। হ্যালো বলার আগে আয়ুর অঝরে কান্নার শব্দে উত্তেজিত হলো জেহব।
কি হয়েছে বোন, এভাবে কাঁদছিস কেন? আমাকে বল, জংসক কিছু বলেছে? ভাইয়া, ভাইয়া, সারাদিন পর সবে মাত্র বাসায় ফিরেছি যেহব। গরমে ঘামন্ত শরীরে বসার ঘরের ফ্যান চালিয়ে মাত্র সোফার উপরে বসেছিল। এরই মধ্যে আয়ুর কল আসে। বোনের কান্নার আওয়াজ শুনে অস্থির হলো যেহ। কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? ওই বাড়ির মানুষ তোকে কিছু বলেছে? তোর শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ বা জংসক তোর গায়ে হাত তুলেছে? না ভাইয়া। তাহলে এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাকে। ভাইয়া, তে বিয়ে করে ফেলেছে আমার ভাসুরের সাথে। ফোপাতে ফোপাতে আয়ু বলল। আয়ুর মুখে তের বিয়ের সংবাদটা শুনে জিয়ব তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না। এতক্ষণ আয়ুকে নিয়ে যতটা অস্থিরতা দেখিয়েছে, এখন ততটা অস্থির নয় সে। দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে ও বলল। জিয়পের উদাসীন কণ্ঠের উত্তরে উত্তেজনা বাড়লো আয়ুর মধ্যে। এত বড় একটা সংবাদ শোনার পর তার ভাই কিনে ও বলে সম্বোধন করলো। তুমি ও বলছো জিয়ব ভাইয়া? তুই এত বড় একটা কাজ করলো আর তুমি এতটা শান্ত? তুমি জানো আমার শ্বশুর বাড়িতে এই মুহূর্তে কি ঝড় বয়ে গেছে? কত কিছু শুনতে হয়েছে আমাকে। আমার খালা শাশুড়ি বলে আমার বাবা নাকি মেয়ে দিয়ে ব্যবসা করছে। প্রথমে আমি, এরপর টেকে লেলিয়ে দিয়েছে তাদের পেছনে। আমরা ছোট লোক, ছোট জাতের মানুষ, টাকা পয়সা দেখি নাই, সেজন্য বড় লোকের ছেলেকে পটিয়ে বেড়াচ্ছি। তুমি মনে হয় শুনেছো আমার খালা শাশুড়ির মেয়ে আছে লিসা। লিসার সাথে জাংকুক ভাইয়ের সেই ছোট্টবেলা থেকে বিয়ে ঠিক ছিল। আজকে পারিবারিক ভাবে ওনাদের বিয়ের ডেট ফিক্সড হওয়ার কথা ছিল। জাংকুক ভাই তের সাথে ওনার বিয়ের কথাটা সবাইকে জানিয়ে দেয়। সেজন্য অনেক ঝামেলা হচ্ছে জানো। জাংকুক ভাই আজকে লিসাপুর গায়ে হাতও তুলেছে। এজন্য আমার শ্বশুর বাড়ির সবাই আমার উপরে রেগে আছে। তারা চাইছে না আমি তেকে নিয়ে এই বাড়িতে আর থাকি। এই প্রথমবার আমার শাশুড়ি আমাকে তের জন্য কথা শুনিয়ে গেল। ওনাদের ভালো ছেলেটাকে তে কিভাবে পটিয়ে বিয়ে করে ফেললো সেসব নিয়ে বাজে কথা বলছে। জিও ভাইয়া, তে এই কাজটা কি করে করলো বলো? তীর জন্য এখন আমার সংসারটা ভাঙতে বসেছে। আয়ুর দীর্ঘ বক্তব্যে জিওব চুপ করে শুনলো। জিওব আগে থেকেই জানতো এমন কিছু হবে। তীর জন্য আয়ুর সংসারে এফেক্ট পড়বে। আচ্ছা বোন, তুই শান্ত হ। জংসুককে বল তোকে আর জিমিনাকে আমার কাছে দিয়ে যেতে। তুই কিছুদিন আমার ফ্ল্যাটে থাক, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর তেকে আনবো না ভাইয়া। তাহলে ও কোথায় থাকবে? তে ওইখানেই থাক, তুই চলে আয় জিমিনকে নিয়ে। না ভাই, আমি তেকে এখানে রেখে আমি আসতে পারবো না। তুমি জানো না শ্বশুর বাড়ির সবাই তের উপর ভীষণ রেগে আছে। এই পরিস্থিতিতে যদি ওকে একা রেখে চলে যায় তাহলে ওরা তেকে। শান্ত হ, কেউ কিচ্ছু করতে পারবে না। তুই ওর জায়গায় ঠিকই আছে। তোকে যা বলেছি তুই তাই কর, জিমিনকে নিয়ে চলে আয়। কিন্তু ভাই তে ওকে কিভাবে আমার শ্বশুর বাড়িতে রেখে আসবো? তোকে এত সব চিন্তা করতে হবে না। ওইটা তোর না, তের শ্বশুর বাড়ি। থেকে প্রোটেক্ট করার জন্য ওর হাজবেন্ড আছে। বরং তোর জায়গাটা ওই বাড়িতে শূন্য। তোর দিকে ওই বাড়ির সবাই খুব সহজে আঙুল তুলতে পারবে, কিন্তু জাংকুক খানের বউকে কিচ্ছু বলার কেউ সাহস পাবে না। সেজন্য বলছি তুই আমার কাছে চলে আয়, না হলে তুই ফেসে যাবি। জাংকুক খান নিজের বউয়ের হেফাজত করতে জানে। জিওপের কথায় আরো কান্না থামলো। ভেবে দেখলো জিওপের কথাগুলো আসলেই সত্য। এই উত্তাপ পরিস্থিতিতে কেউ থেকে কিচ্ছু বলছে না, কেউ থেকে দোষও দিচ্ছে না। সবাই আয়ুকেই দোষ দিচ্ছে। তীর হয়ে আয়ুকে অপমান করছে। হয়তো জাংকুকের ভয়ে তেকে কেউ কিচ্ছু বলতে পারছে না। তাছাড়া তীর পক্ষে স্বয়ং নামজুন খান দাঁড়িয়েছে। তেকে খান বাড়ির ইজ্জত বলে দাবি করেছেন। এত কিছুর পর অবশ্যই কারো সাহস হবে না থেকে কিছু বলায়। কিন্তু আয়ুর পেছনে কে আছে? শ্বশুর শাশুড়ি না ওর স্বামী? এদিকে জংসুক তো ভদ্র ছেলের খাতায় নাম দিয়েছে। তাই বলে আয়ু নিজের বোনকে এরকম ঝড় ঝাপটার মধ্যে অন্যের ভরসায় ফেলে চলে যাবে? সবার সামনে সাহস না থাকলে অগোচরে তের ক্ষতি করতে যাবে। লিসার মা যে পরিমাণে তের উপরে রেগে আছে, লিসাকে জাংকুকে থাপ্পড় মারানি এর সহ্য অবশ্যই তুলবে। এরকম একটা বিপদে আয়ু থেকে ফেলে কিছুতেই চলে যেতে পারবে না। যা হয়ে যায় হয়ে যা। আচ্ছা ভাই, তুমি কি তের বিয়ের ব্যাপারে আগে থেকেই জানতে? হ্যাঁ, আমি জানতাম। কি, তুমি এত বড় একটা সত্য জানার পর আমাদের কাউকে জানাওনি ভাইয়া? এজন্যই তুমি বোগামের সাথে ওর বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলে? আর কবে থেকে জানতে তুমি? হ্যাঁ, সবটা আমি জেনে বুঝেই করেছি। 3 মাস হলো ব্যাপারে আমি জানি। এর মানে তুমি থেকে সাহায্য করেছো আমার ভাসুরের সাথে বিয়ে? একদম বাজে কথা বলবি না আয়ু। আমি এসব ব্যাপারে কিছুই জানতাম না। এই বিয়ের ব্যাপারে 3 মাস হলো জেনেছি, কাউকে বলার সাহস পাইনি। সাহায্য না করলে তুমি 3 মাস ধরে এত বড় একটা সত্য আমাদের থেকে লুকিয়ে রেখেছো কেন? অন্তত আমাদের ঘরে জানাতে পারতে এই বিষয়টা। তাহলে আব্বা আর চাচা হয়তো চেয়ারম্যান পরিবারে কথা দিতে পারতো না। তুমি জানো আব্বা কতটা ওয়াদাদার মানুষ। কথা খেলাফ তিনি একদম পছন্দ করে না। আমি এক্ষুনি বাড়িতে ফোন করে সবাইকে বলে দেবো তের বিয়ে আমি মানি না। খবরদার আয়ু, তুই কাউকে কিছু বলতে যাবি না। আপাতত তোর শ্বশুর বাড়ির পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমি বাড়িতে গিয়ে সবার সাথে কথা বলবো। 2 দিন পর আমি বাড়িতে যাব, তখন আব্বা চাচার সাথে এই বিষয়ে কথা বলবো। নামজুন আঙ্কেল কল করেছিল, আমার বাড়িতে যেতে চায়, আব্বার সাথে কথা বলতে চায়। আমি ওনার কাছ থেকে 1 সপ্তাহ সময় চেয়েছি বাড়িতে সবাইকে বোঝানোর জন্য। তাই আমি বাড়িতে যাওয়ার আগে তুই কাউকে কিচ্ছু বলবি না প্লিজ।
আব্বা এমনিতে হার্টের রোগী, চাচা মাথা গরম মানুষ, দেখা যাবে বাড়িতে তাণ্ডব বয়ে গেছে। তুই আমার কথাটা রাখ আয়ু, আপাতত কাউকে ফোন দিস না, আমাকে 2টা দিন সময় দে, আমি ঠান্ডা মাথায় সবাইকে বোঝানোর চেষ্টা করব, ভরসা রাখ। না না, আমি পারবো না, আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দেব। কথাটা বলে আয়ু কল কেটে দেয়, এরপর হাতের ফোনটা ছুঁড়ে মারলো দূরে। রাগি জেদে দু হাতে মুখ ঢেকে আবারও কাঁদতে বসলো আয়ু। তখন রেগে জিওপকে হুমকি দিয়ে বলল আয়ু বাড়িতে কল দিল না, কারণ সে জানে এই মুহূর্তে কল দিলে হিতে বিপরীত হতে যাবে। আয়ু যেমন তার বিয়েটা মানছে না, তেমন ওদের পরিবারে কেউ মানবে না। এই সম্পূর্ণ সময়টাতে জংসুক ছিল নীরব দর্শক, একদিকে বউ, অন্যদিকে তার শ্বশুর বাড়ির মানুষ, অন্যদিকে নিজের পরিবার। জংসুক গুড বয় হওয়ার জন্য জাংকুকের মতো নিজের বউয়ের পক্ষ টেনে কথা বলতে পারছে না, আর না অন্যায়কে অন্যায় বলতে পারছে, শুধু চুপচাপ দেখছে। সেজন্যই হয়তো জিও বারবার আয়ুকে বোঝাতে চেয়েছিল তার স্বামী তো আর জাংকুক খান নয় যে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের বউয়ের সম্মান বাঁচাবে। অন্যায় না থাকা সত্ত্বেও সবাই খুব করে জংসুকের বউয়ের দিকে আঙুল তুলতে পেরেছে। জাংকুকের বউ হলে কে আঙুল তুলতে পারবে না, সেজন্য জাংকুক খানের বউ জাংকুকের কাছে হেফাজতে থাকবে। ছোটবেলা থেকেই জাংসুক ভদ্র ছেলে, ন্যায় থাকা সত্ত্বেও বউয়ের পক্ষে একটা কথা বলতে পারেনি, যেমন আজকেও পারেনি। আসলে মানুষ ঠিকই বলে পরিবারের বেয়াদব অভদ্র ছেলের বউরা সবসময় সম্মানে থাকে, ভালো থাকে, তাদের দিকে কেউ সহজে আঙুল তুলতে পারে না। কিন্তু দিন শেষে অশিক্ষিত ভদ্র ভালো খেতাব পাওয়া পুরুষের বউরাই থাকে। সকাল গড়িয়ে দুপুর হলো, তেকে নিয়ে ঘরবন্দি হয়ে বসে আছে জিমিনা। অতিরিক্ত কান্নার ফলে দু চোখ মুখ ফুলে একাকার হয়ে গেছে। জিমিনা তার পাশে অপরাধীর ন্যায় বসে আছে। সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা তার কাছে জানা নেই, কিন্তু তারপরে সে ভয়ে আছে। সকালের ঘটনার পর আয়ুকে আর দেখা যায়নি, এমনকি খানবাড়ির কাউকে আর দেখা যায়নি ওদের কক্ষের আশেপাশে। জিমিনের হাতের ফোনটায় কিছুক্ষণ পর পর হানসুজন আর ইয়োনো বারবার কল করেছে। এরই মধ্যে সুগাও 2বার কল করেছে। ফোন করে তার পাশাপাশি জিমিনেরও খবর নিয়েছে। আজকে জিমিন বেশ খুশি, যাক অবশেষে সুগার সাথে অল্প ফোন আলাপ হয়েছে অনেকদিন পর। জিমিনের সুগার বিষয়ে ভীষণ অনুতপ্ত, অন্তত সুগার যদি এবার জিমিনকে ক্ষমা করে দেয়। হঠাৎই জিমিনা ফোনের ভাইব্রেশন শব্দে পাশে তাকাতেই দেখলো ফোনের স্ক্রিনে সুগার নামটি ভেসে উঠেছে। তাড়াতাড়ি করে রিসিভ করে কানে দিয়ে সালাম দিয়ে নেয়। জিমিন, তে কোথায়? পাশেই কাঁদতে কাঁদতে মাত্র ঘুমিয়ে পড়েছে। আপনাকে কেউ কিছু বলেছে জিমিন? না, আমায় কেউ কিছু বলেনি। আপনারা দুজন খেয়েছেন কিছু? কেউ খাবার দিয়ে যায়নি আপনাদের? না তো, কেউ দিয়ে যায়নি। সুগার চুপ হয়ে গেল ইতস্ততায়। কেউ যে ওদের দুপুরে খাবার দিয়ে যাবে না এমনটা সে ভাবেনি। অন্তত যাই হোক, জাংকুকের দাদি এই বাড়ির অতিথিদের না খাইয়ে রাখবে না। অথচ সুগার ধারণাতেও নেই খানবাড়িতে রান্নাই হয়নি তখন, আর না কেউ খেয়েছে। সবাই তো লিসাকে নিয়ে ব্যস্ত আছে। অস্থির উত্তেজনায় দুর্বল মানসিকতার জন্য জ্ঞান হারিয়ে বেডে শুয়ে আছে লিসা, যার জন্য জাংকুকের দাদি তাদের খোঁজ নিতে পারেনি। এর মাঝখানে খানবাড়ির পারিবারিক ডক্টর এসে লিসাকে চেক আপ করে গেছে একবার। লিসাকে রেস্ট নিতে বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে, আরো বলেছে লিসাকে মানসিক চাপ থেকে দূরে রাখতে। এরপর জাংকুকের দাদি তোড়জোড় চালিয়ে ছুটলো বাড়ির সদস্যের জন্য দুপুরে খাবারের আয়োজন করতে। সময় তখন 12টা পার হয়ে 1টার ঘরে অসময়ে ফোন আসলো জিমিনের ফোনে। জিমিন? সুগার এরকম শান্ত কণ্ঠ জিমিনকে অশান্ত করলো। বুকের ভেতর এক মুহূর্তের জন্য তোড়পাড় হলো। জিমিন, আমি কিছু চাইলে আপনি সেটা আমাকে দিবেন? অবশ্যই দিব, কি চাই আপনার বলেন? জিমিনের তাড়াহুড়া বাচ্চা মেয়েতে সুগার স্নিগ্ধতায় হাসলো। সুগার চাইতে দেরি, জিমিনের রাজি হতে দেরি হলো না। কিন্তু সুগার জানে যখন সুগার সত্যি সত্যি জিমিনের কাছে কিছু চাইবে তখন জিমিনা সবার আগে সুগারকে ফিরিয়ে দিবে। সুগার হাসির শব্দ জিমিনের কানে পৌঁছালো। মুহূর্তে ভালো লাগা ছেয়ে গেল। আজ কতদিন পরে সুগার মন মাতালো স্নিগ্ধ হাসির শব্দটা পেল জিমিন। এখন রাজি হচ্ছেন, পরে আবার পল্টি দিবেন না তো জিমিন? আমার কিন্তু আপনার থেকে দরকারি কিছু চাই। অবশ্যই দিব, পোল্ট্রি নেওয়া আমার স্বভাবে নেই। আপনার স্বভাব সম্পর্কে আমি অবগত জিমিন। আপনি পোল্ট্রি না শুধু অস্বীকার করেন, সত্যকে মিথ্যা বানিয়ে ফেলেন, ব্যাস এতটুকুই। সুগার কথায় জিমিন চুপ হয়ে গেল মন খারাপ করে। জিমিনা বুঝতে পেরেছে সুগার পূর্ব কথা রেট ধরে এখন জিমিনকে খোঁচা মেরেছে। অপরাধী জিমিনা তা সই নিল। সে তো অপরাধী, সুগার সাথে সম্পর্কটা সে অস্বীকার করেছিল। এখন এতটুকু খোঁচা তো সহ্য করতেই হবে, তাই না? আমার সাথে কালকে একটু দেখা করতে পারবেন জিমিন? ঠিক আছে, কিন্তু কালকে কেন? আপনি চাইলে এখনই আমরা দেখা করতে পারি। আমি তো আপনার নানু বাড়িতেই আছি। তা হয়তো আছেন, কিন্তু আমি খান বাড়িতে ফিরতে ফিরতে আপনি হয়তো থাকবেন না। একটু পরে জেহপ আসবে আপনাদের নিয়ে যেতে। তাই কালকে আমি মুরাদপুরে আসবো আপনার সাথে দেখা করতে। কি আমি একা যাবো? তে যাবে না আমার সাথে? ও কোথায় থাকবে? এখানে? জাংকুকের বউ জাংকুকি ভালো জানে সে কোথায় রাখবে। আপনারা তো চিন্তা করার দরকার নেই, আপনার তো জামাই নেই, সেজন্য আমি আপনার হয়ে তদারকি করছি। আপনার যখন একটা ব্যক্তিগত মানুষ চলে আসবে তখন আমিও না হয় দূরে চলে গেলাম। সুগার কথায় জিমিনে বেশ কষ্ট পেল, তবে মুখ ফেটে বলতে পারলো না, আপনি তো আমার ব্যক্তিগত মানুষ ডাক্তার সাহেব। আমার ভুল হয়ে গেছে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। কি কাল আসলে তো দেখা করবেন আমার সাথে জিমিন? হ্যাঁ, দেখা করব।
তাহলে আশা করা যায় আপনি আমাকে ফেরাবেন না, তাই না? কি চাই আপনার এক্ষুনি বলে দেন, সাধ্যে থাকলে অবশ্যই দিব, সাধ্যে না থাকলে দরকার হলে জোগাড় করে দিব, তারপর আপনাকে ফেরাবো না। আসলেই দেবেন? সত্যি তো? ঠিক আছে, আপনার একটা শ্যাম সুন্দরী ফ্রেন্ড আছে না লম্বা করে, কি জানি নাম ইয়েজি নাকি, ওর নাম্বারটা আমাকে দিবেন প্লিজ। আসলে আমি না মেয়েটার প্রেমে পড়ে গেছি। এখন আমার আপনার ওই ফ্রেন্ডের নাম্বারটা লাগবে জিমিন। কি? আপনি আর ইয়েজি? অসম্ভব। কেন অসম্ভব জিমিনা? সত্যি আপনার ওই ফ্রেন্ডকে আমার খুব ভালো লাগে, আমরা দুজন তো একই রঙের, সেজন্য আমাকে কিছুদিন পর পর ও আর অস্বীকার করতে পারবে না। আপনার মতো সুন্দরী প্রেমিকা বানাতে গেলে তো 2 দিন পর পর আমাকে অস্বীকার করবে কালো বলে, এজন্য নিজের সেফটি হিসেবে ভাবলাম নিজের গায়ের রঙের সাথে মিল রেখে কাউকে পছন্দ করি। জিমিনা, কালকে যখন আপনি আসবেন তখন অবশ্যই ইয়েজিকে সাথে করে নিয়ে আসবেন, দুজনের অফিসিয়ালি মিট আপও হয়ে যাবে। কি বলেন, করবেন না আমার জন্য এতটুকু? রাকি দুঃখী মেজাজ দেখিয়ে জিমিনা ঠাস করে ফোনটা কেটে দেয়। সুগার কথা জিমিনের বেশ কান্না পাচ্ছে। সুগার জিমিনের কাছে ইয়েজির নাম্বার চাইবে সেটা সে স্বপ্নেও ভাবতে পারেনি। ওর মন ভাঙা কষ্ট যখন চোখে নোনা জল হয়ে গাল গড়িয়ে পড়ছিল, ঠিক তখনই দুর্বশ হয়ে কক্ষে প্রবেশ করলো লিসা। ফোলা ফোলা চোখ আর খোলা চুলে দরজা ঠেলে সোজা এসে বসলো তের পায়ের কাছে ফ্লোরে। 2 হাতে তের পা চেপে ফ্লোরে বসে পড়লো, বিছানার কপাল ঠেকিয়ে শরীর ঝাঁপিয়ে গঙ্গালো কান্নায়। তে তখন জিমিনের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল। লিসার হঠাৎ আগমনে জিমিনে নিজের কষ্ট ভুলে আতঙ্কে উঠলো। 2 হাতে থেকে জাপটে জড়িয়ে ধরলো। তের গাঢ় ঘুমটা হঠাৎই ছুটে গেল কারো কান্নার ফোপানিতে। ঘুমন্ত তে ধরফড়িয়ে উঠে বসতে চাইলো, কিন্তু তার পায়ে টান পড়লো। তাকাতেই দেখে লিসা তার পা চেপে ধরে কান্না করছে। আপু কি করছেন? উঠে বসেন, পা ছাড়ুন প্লিজ। লিসা যেইভাবে তের পায়ে হাত দিয়ে বসে আছে, দুর্বল শরীরে কান্নার শব্দ। নিশ্চুপ মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত কিছু ধাক্কা যেমন ভেতর থেকে ভেঙে চুরে গলিয়ে দেয় মানুষকে, ঠিক তেমনই লিসার মন মস্তিষ্ক দুটো এই মুহূর্তে ভেঙে চুরে ঘাল হয়ে গেছে, কাচের টুকরোর মতো খণ্ডিত হয়ে বসে আছে। সবই তো আমার ছিল তে, তাহলে আমার জায়গায় তুমি কি করে চলে আসলে? আমার মানুষটা তোমার কি করে হয়ে গেল? এসব তো আমার সাথে হওয়ার কথা ছিল না, তাই না? তাহলে আমি ভুলটা কোথায় করলাম? এই বাড়ি, এই ঘর, এই মানুষগুলো সবই তো আমার আপনজন। তাহলে তোমার কি করে হলো? জন্ম থেকে বড় হলাম এই বাড়িতে, ভালোবাসলাম এই বাড়ির ছেলেকে, আমাকে আঙুল দিয়ে দেখানো হয়েছে এটা আমার শ্বশুর বাড়ি। জাংকুক খান আমার ভবিষ্যৎ স্বামী। জাংকুকের জন্য কখনো কোনো খারাপ রিলেশনে জড়াইনি আমি। আমার কলেজ লাইফে একটা ক্লাসমেটকে আমার ভালো লাগতো, ছোট ছিলাম, আবেগী বয়সে প্রায় 6 মাস প্রেমও করেছিলাম, তবে কোনো খারাপ কিছুতে জড়াইনি। তবে একটা সময় যখন বুঝতে পারলাম আমি আসলে জাংকুককে ছাড়া অন্য কাউকে কখনো ভালোবাসতেই পারবো না, ঠিক তখন থেকে জাংকুককে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত। আমার অনেকটা বছরের সাজানো গোছানো স্বপ্নে তোমার আগমন ছিল ধ্বংসর ন্যায়। সবকিছু শেষ হয়ে গেল তে, সবকিছু হারিয়ে নিঃস্ব শূন্য হয়ে গেলাম আমি। লিসার কান্নাতে অপরাধ বোধ কাজ করলো। সে সত্যি কারো সাজানো গোছানো স্বপ্নে ঢুকতে চায়নি, আর না লিসাকে কষ্ট দিতে চেয়েছে। এই যদি বুঝতো ওর স্বামীকে খোঁজার পেছনে লিসা আজকের মতো এত কষ্ট পাবে, তাহলে সে কখনোই জাঙ্কুকের খোঁজ করতো না, বরং অনেক আগে এই সম্পর্ক থেকে পিছিয়ে যেত। তে তো নিজেই দেখেছিল জাঙ্কুকের প্রতি লিসার কেয়ারনেস, কত লেবু পানি খাইয়েছিল। তখন তো তে জানতো না জাঙ্কুককে চিনতো না নিজের স্বামী স্বরূপ। তের ভীষণ মায়া হলো লিসার জন্য, কান্না পেল তীব্র অপরাধ বোধে। আপু প্লিজ এমন করছেন কেন? আমি সত্যি আপনার কষ্টের কারণ হতে চাইনি, আমাকে মাফ করবেন সবকিছুর জন্য। আপনি প্লিজ উঠে বসুন। লিসা চোখ তুলে তের দিকে তাকায়, চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। আমার স্বপ্ন ভাঙা কষ্টে বুকটা হাহাকার করছে তে, মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি, সর্বত্র হারিয়ে নিঃশেষ হয়ে গেছি। প্লিজ তে, আমার সবকিছু আমাকে ফিরিয়ে দাও না। আমি আমার সবকিছুর জন্য তোমার কাছে ভিক্ষা চাইছি। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার জাঙ্কুক আমাকে ফিরিয়ে দাও। আমি বাঁচতে পারবো না জাঙ্কুককে ছাড়া। প্লিজ দয়া করো আমার ওপরে, আমার আর জাঙ্কুকের মাঝে তুমি প্লিজ এসো না। আমাদের জীবন থেকে তুমি প্লিজ চলে যাও, আমি তোমার পায়ে পড়ছি তে, প্লিজ দয়া করো আমায়। লিসার হাহাকারে তেও কেঁদে উঠলো। ও কিভাবে ওর স্বামীকে ছাড়া থাকবে? তে তো স্বামীর চেহারা না দেখে ভালোবেসে ফেলেছিল, তাহলে আজ কিভাবে অন্য কারোর জন্য সেই স্বামীকেই ছেড়ে দেবে? বুঝতে পারছি লিসার অনেকটা বছরের সাজানো স্বপ্ন ভেঙে গেছে, তাই বলে তে এখানে অপরাধী নয়। জাঙ্কুক খান তার প্রেমিক নয় যে ব্রেকআপ করে দেবে। জাঙ্কুকের জন্য তার মুখ দিয়ে সামান্য তালাক শব্দটি সে জীবন থাকতে কখনো উচ্চারণ করবে না। এসব আপনি কি বলছেন আপু? আমি বিবাহিত, আমার ওনার সাথে বিয়ে হয়েছে। আপনি আমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছেন, যেটা আমি দিতে অক্ষম। প্রেমিক হলে ব্রেকআপ করে নিতাম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ হয় না। আমি পারবো না আপনার কথা রাখতে।
তোমার সামান্য 2 দিনের পরিচয়ের বিয়ের জন্য তুমি জাঙ্কুককে ছাড়তে পারবে না। তাহলে ভাবো, আমার 20 বছরের স্বপ্ন ভেঙে তার উপর তুমি বাড়ি বানাচ্ছ, সেটা আমি কি করে মেনে নেব তে? লিসার কথাটা তের পছন্দ হলো না। তে মোটেও কারোর স্বপ্ন ভেঙে নিজের ঘর সাজাচ্ছে না, বরং জাঙ্কুককে তে চিনতই না। আর না জাঙ্কুক তাকে চিনত। দুজনের হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবে বিয়ে হয়েছিল। কেউ নিজ থেকে চাইতো না এই বিয়েটাকে। পরিস্থিতির দায় কিংবা ভাগ্যে একত্রে লেখা ছিল বলে দুজনের বিয়ে হওয়ার 2 বছর পরও এরা একে অপরকে খুঁজে পেয়েছে। আমি আপনার স্বপ্ন ভেঙে নিজের ঘর বানাইনি আপু। আমার ভাগ্যে যে ছিল তার সাথে ঘর বানানোর চেষ্টা করছি আমি। বরং আপনি জোর করে সেটা পেতে যাচ্ছেন যেটা আপনার ভাগ্যেই নেই। আপনি মানুষকে মন দিয়েছেন। তীর কথা লিসা হা করে নিঃশ্বাস ছাড়লো। অতি কষ্টে বুকটা হাহাকার করছে। ওর নিঃশ্বাস আটকে আসছে বারবার। এত বছরের যত্নে গড়া ভালোবাসার কতটা সহজে তে বলে ফেললো লিসা ভুল মানুষকে ভালোবেসেছে। যে ভাগ্যে ছিল না তাকে মন দিয়েছে। আসলে কি তাই? যে ভাগ্যে থাকে না সে কেন মনে বসত গড়ে? কেন? লিসা তের চোখে চোখ রেখে 2 নয়নে অশ্রু ফেলে অসহায় গলায় বলে, আমি শূন্য, তুমি পূর্ণ। আমি হারিয়েছি, তুমি পেয়েছো। আজকে হয়তো আমি কাঁদছি, কিন্তু একদিন না একদিন চুপ হয়ে যাব এই ভেবে আমার মানুষটা তোমার, আমার স্বপ্ন তোমার, আমার ভালোবাসা তোমার, তোমার দুঃখ আমার। লিসার চোখে তীব্র অসহায়তা প্রকাশ পেল। ভালোবাসা হারানোর তীব্র বেদনা তার চোখে ফুটে উঠলো। তখনই গম্ভীর কারো কণ্ঠ শোনা যায়, নাটক শেষ হয়েছে তোর, নাকি আরো বশীকরণ করা বাকি আছে? জাঙ্কুকের কথায় দরফরিয়ে তেয়ার জিমিনে পেছনে তাকালো। তবে লিসার তেমন ভাবাবেগ দেখা গেল না। জাঙ্কুকের কণ্ঠে ব্যর্থ হয়ে নেতিয়ে পড়লো বিছানায় কপাল ঠেকিয়ে। জাঙ্কুককে দেখে তে অনেকটা ভয় পেল। একবার জাঙ্কুকের দিকে তাকাচ্ছে, আরেকবার লিসার দিকে তাকাচ্ছে। অফিসিয়াল গেটআপে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। হয়তো সবে মাত্র বাইরে থেকে ফিরেছে। গায়ের কালো কোটটা বাম হাতের মুঠোয় চেপে ডান হাতের পকেটে গুজে দাঁড়িয়ে লিসাকে উদ্দেশ্য করে তিক্ত কথাটা বলল, হারাই তো তারা যারা পেয়েছিল, তোর কি ছিল যেটা হারানোর জন্য তুই এতটা কষ্ট পাচ্ছিস? জাঙ্কুকের কথায় লিসা নিরুত্তর। বিছানায় মুখ গুজে কান্না করছে। তে একবার জাঙ্কুককে দেখছে, একবার লিসাকে দেখছে। জাঙ্কুক লিসাকে উত্তর করতে না দেখে আর কথা বাড়ালো না। এমনিতেই সকালে ঘটনা নিয়ে মেজাজ তার খারাপ। এখন আবার বাড়ি ফিরে লিসাকে তের রুমে দেখবে সেটা ভাবেনি কখনো। তে লিসা দুজনের কথা শুনেছে জাঙ্কুক। হয়তো জাঙ্কুকের আসতে একটু দেরি হলে এখানে অনেক কিছু ঘটে যেতে পারত। প্রথমে লিসা থেকে নিজের কথা ইমোশন করে বোঝাতে চাইলো জাঙ্কুকের জীবন থেকে চলে যাওয়ার জন্য। বরাবরই তে কথা না শুনলে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করতো লিসা, যেটার ধারণা হয়তো তে নেই। লিসা মেন্টাল পেশেন্ট, সেটা জানার পরও বাড়ির সবাই কিভাবে লিসাকে একা ছেড়ে দেয় তার বউয়ের ক্ষতি করার জন্য। জাঙ্কুক পাগলের সাথে কি আর মেজাজ খারাপ করবে? তার থেকে ভালো নিজের বউকে নিয়ে এখান থেকে চলে যাবে। এই বাড়িতে তার বউ আপাতত সেফ না। ইয়োনো জিমিনকে ওর বাসায় দিয়ে ইয়োনো তৎক্ষণাৎ সম্মতি জানাতে জাঙ্কুকের হাত ধরে বেরিয়ে গেল। জাঙ্কুকের পেছন পেছন ইয়োনো আর জিমিনও বেরিয়ে গেল। জাঙ্কুক যখন তেকে নিয়ে নিজের ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সেখানে খানবাড়ির সকলে উপস্থিত ছিল। জিসু সেখানে উপস্থিত ছিল। সে রাগে ফুঁসতে থাকে জাঙ্কুক তেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে যেতে দেখে। আয়ু তো দাদির সাথে কিচেনেই ছিল। জাঙ্কুক তেকে নিয়ে চলে যাচ্ছে এটা সেও দেখলো। সকালের ঘটনা পুনরায় তাজা হলো। জাঙ্কুকের সামনে কেউ কিছু বলতে না পারলেও আয়ুকে কেউ ছাড়লো না। এবার যা তা শোনাতে লাগলো। শেষ পর্যায়ে জিসু হাইপার হয়ে যায় যখন লিসাতে রুম থেকে বেরিয়ে এসে অজ্ঞান হয়ে যায়। মেয়ের অবস্থা দেখে রাগে হিতাই তো অজ্ঞাত হয়ে গেল। তীরে গেল আয়ুকে মারার জন্য। ছোট বোনকে না পেয়ে বড় বোনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাইলে দাদি আর দাদা মিলে আটকে দেয় তাকে। এই পরিস্থিতিতে জংসুক লিসাকে কোলে নিয়ে রুমে যাচ্ছিল। হঠাৎ দেখলো জিসু আয়ুকে মারতে যাচ্ছে। তখনই সে থমকে গেল। কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে রইল। এরপর আর উপরে গেল না। লিসাকে সোফায় ফেলে দেয়। রাগের বসে আয়ুর হাত ধরে সেও সোজা বেরিয়ে গেল। দোষী যারা তাদেরকে কেউ কিচ্ছু বলছে না, সবাই শুধু আয়ুকেই দোষ দিচ্ছে। আয়ু কি ওর বোনকে বলেছিল যে জাঙ্কুকের সাথে বিয়ে বসতে? সবার মতো আয়ু তো আজকে প্রথম শুনলো তের বিয়ে হয়েছে। তাহলে সবাই আয়ুকে কেন হেনস্থা করছে? ওর কি দোষ এখানে? সাহস থাকলে গিয়ে জাঙ্কুক খান বা তার বউকে গিয়ে প্রশ্ন করুক তারা কেন বিয়ে করেছে। সেটা না করে জংসুকের বউর দিকে সবাই আঙুল তুলছে। জংসুক মুখ ফুটে কিছু বলে না বলে সবাইকে ওর ভদ্রতার সুযোগ নেবে, বউর উপর অত্যাচার করবে। জংসুক যদি তার বউকে সামলাতেই না পারে তাহলে সে কিসের সুপুরুষ? তাই জংসুক ঠিক করলো এই পরিবেশে আর নয়, এই মুহূর্তে আয়ুকে নিয়ে সে ঢাকা চলে যাবে। জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে উঠে বসতে ইয়োনো জিমিনকে নিয়ে অপর একটি গাড়িতে উঠে বসলো। পরপর দুটো গাড়ি বেরিয়ে গেল। এরপর জংসুক আয়ুকে নিয়ে অপর একটি গাড়ি দিয়ে বেরিয়ে গেল। অসহায় অপমানিত হওয়া আয়ু তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আজ পর্যন্ত ওর বাবা মা কেউ কখনো তার গায়ে হাত তোলেনি। এমনকি এতদিনের রিলেশনশিপে জংসুক পর্যন্ত ওর গায়ে হাত তোলেনি, উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি। সেখানে তের জন্য নিজের শ্বশুর বাড়িতে ওকে আজকে কত অপমানিত হতে হলো। গায়ে হাত তোলার নবাদ পর্যন্ত হয়ে গেল। এই সবই হয়েছে তের জন্য। তে কিভাবে পারলো ছোট বোন হয়ে আয়ুকে এই পরিস্থিতিতে ফেলতে?